উপস্থিতি সবাইকে শুভেচ্ছা। নারী নীতি নিয়ে এখানে যখন আলোচনা হচ্ছে, আমি এসে যখন অডিয়েন্স খেয়াল করলাম যে আসলে এখানে অলমোস্ট কি 100-র মধ্যে ধরেন 95 ভাগই পুরুষ, কিন্তু এখানে নারীর উপস্থিতিটা কিন্তু নেই। এটা আমার ফার্স্ট মনে হয়েছে যে নারীদের নীতি, তাদের নীতি বাস্তবায়নের জন্য এখানে আলোচনা হচ্ছে, কিন্তু অতীব দুঃখজনক কথা সেই নারীদের উপস্থিতিটা কম। এটাই হচ্ছে আমাদের রিয়ালিটি। আর একটা ব্যাপার হচ্ছে যে একটা সংস্কার কমিশন, তারা একটা নারী নীতি বা একটা কমিশন একটা নীতি দিছে, সেটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। রাষ্ট্র করবে কি করবে না, আমরা কিন্তু আমাদের সমস্ত কিছু বাদ দিয়ে এখন লেগে গেছি, আমরা বা আপনারা যারাই হোক এই নারী নীতির এখন কি হবে এটা নিয়ে এখন মাথা ঘামাচ্ছি। আসলে বাস্তব সংকটটা আমাদের কথায় সেটা কিন্তু আমরা কেউ ভাবছি না। তো এই জন্য হচ্ছে যে এই ইহজাগতিকতা বা ধর্ম নিরপেক্ষতা এক না, কিন্তু ইহজাগতিকতাটা কেন আসছে যে আমি বাস্তবতাটাকে নিয়ে চলতে চাই। এখন আমার সংকট কি, কারণ এই মুহূর্তে যখন আমরা সেমিনারে কথা বলছি, টিএনজে গার্মেন্টসের প্রায় 5000 শ্রমিক শ্রম ভবনে কিন্তু তারা অবস্থান করছে আজকে 4 দিন হয়। আমি গতকাল নিজে গিয়েছি সেখানে, পরশুদিনও গেছি। হাইরে দুঃখ মানুষের জীবনের, কেন যে 3 মাস 4 মাস থেকে বেতন নাই, তারা ইয়াতে ফিরতে পারছে না। কোথায় হচ্ছে যে তাদের যে আবাসস্থলে ফিরতে পারছে না, কারণ তাদের বেতন ভাতা নাই, তাদের বাড়ি ভাড়া, তাদের দোকানদার সবাই চেয়ে আছে যে চাচ্ছে আর কি, না দিলে বন্ধ। তাই এই যে একটা বাস্তব পরিবেশ আছে, তা আমরা সেটাকে অস্বীকার করে, আমরা ধরেন অস্বীকারে একরকম করে আমরা হয়তো বা এগুলো নিয়ে লেগে আছি। হ্যাঁ, আমি এগুলো নিয়েও কথা বলবো, কারণ এগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জায়গায় আমরা যদি রাষ্ট্রকে যদি বুঝতে না পারি, তাহলে আমাদের কোনো নীতি কিন্তু বাস্তবায়ন হবে না। কারণ আমরা একটা বুর্জোয়া রাষ্ট্রে বসবাস করি, পুঁজিবাদী রাষ্ট্র। সেই রাষ্ট্র চায় যে একটা নারীকে তারা কিভাবে উপস্থাপন করতেছে নগ্নভাবে। আজকে আপনার বিশ্ব বাজারকে খেয়াল করতে হবে যে নারী মানে ভোগ্যপণ্য, তাকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে বিশ্বের 3টা ব্যবসার অমরাবে, এটা আপনাকে জানতে হবে: মাদক, নারী এবং অস্ত্র। তাহলে কেন সেই ব্যবসা চলছে? কারণ এগুলো থেকে তারা গভর্নমেন্ট আমাদের দেশের যে আছে, এই যে নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করানো বা তাদেরকে দিয়ে পণ্য ছবি করা বা পর্নোগ্রাফি করা, তাহলে এটার মধ্যে যে তাজা ইনভেস্ট নগদ পয়সা পাচ্ছে, এটা তো রাষ্ট্র উদ্যোগ নেওয়া উচিত। কেন একটা নারী তাকে এরকম অমানবিক একটা জীবনের দিকে তাকে কেন ফেলে দেওয়া হচ্ছে? এটা নিয়ে কি আমরা কখনো ভাবছি? আমরাও কিন্তু চাই না যে নারীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি, এটা আমরা কখনোই চাই না। কিন্তু হ্যাঁ, চাই যে সে যখন এখন এই পেশাটা আছে, আপাতত তাকে একটা তার যে সিভিল রাইট গুলো সেগুলো দেখ, তারপরে তার একটা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করে। আর একদম আমাদের যেটা দাবি যে এই নারীদেরকে পুনর্বাসন করা হোক, তাদের সন্তানগুলোর স্বীকৃতি দেওয়া হোক, তাদেরকে শিক্ষায় দীক্ষায়, তাদেরকে জ্ঞানে বা তাদেরকে আমাদের মূল ধারায় নিয়ে আসা হোক। তাহলে আপনি যদি এই অর্থনীতি জিয়ে রাখেন, কোনটা যে অর্থনীতি পুঁজিবাদী, অর্থাৎ বলছি যে মুনাফার জন্য যে সমাজ পরিচালিত হয়, সেই সমাজের অর্থনীতি যদি টিকিয়ে থাকে, আপনি আমি কেউই এখানে হয়তো বা আমরা একটা সংকট তৈরি করতে যাচ্ছি। মৌলবাদী চিন্তা আর হচ্ছে যে আমরা যেটা আরেকটা বলতেছি সেকুলারিজমকে, এই দুটো একটা কন্ট্রাডিকশনে নিয়ে যাচ্ছি। ব্যাপারটা এরকম না। আমরা কিন্তু বারবার বলছি যে আমাদের ধর্মীয় আবেগ, ধর্মীয় অনুভূতি, যারা ধর্মকে ভালোবাসে সেই মানুষদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, এবং তাদের সাথে আমরা পথ চলতে পারি, এখনো চলি আর কি। কিন্তু যারা ধর্মান্ধ লোক, আমরা কিন্তু তাদের কথা বলছি এখানে, যে তারা একটা জিনিসকে কিভাবে নিয়ে যাচ্ছে। আবার এই যে মৌলবাদী চিন্তা কিন্তু সেকুলারিজমের মধ্যেও থাকে। কারণ ওই লাস্টে যে ভাইয়া আলোচনা করলেন, উনি বারবার দেখাচ্ছেন আমি যে ব্যাপারগুলো কিন্তু এরকম না, এটা হয়ে আসছে শতকে শতকে, দশকে দশকে। তাহলে আমরা এই চিন্তাগুলো থেকে কিভাবে বেরিয়ে যাবো বা বেরিয়ে আসবো, সেই পথটাই কিন্তু আমাদের খুঁজতে হবে। কারণ আজকে আমাদের যেমন এই যে ইমামরা আছেন বা বিভিন্ন মসজিদ মন্দিরে যারা ওই প্যাগোডায় যে ইয়ারা আছে, ধর্মগুরুরা আছে, তারা যদি সমাজে যদি এই ব্যাপারগুলো নিয়ে যদি সচেতনতা তৈরি করে, তাহলে কি একটা ছেলে মেয়ে যেমন মাদকে অ্যাডিক্টেড হবে না বা একটা নষ্টের দিকে যাবে না। তদ্রূপ রাষ্ট্রীয় দায়িত্বের, রাষ্ট্রের জন্য কিন্তু কথা বলতে হবে। কি কথা বলতে হবে? মাদকটা কোথা থেকে আসে, পর্নোগ্রাফি কেন আমার এই যে মোবাইল ফোনে কেন পর্নোগ্রাফি, কেন সেটা কি আমাদের প্রয়োজন? বা মাদক কি আমাদের দেশে তৈরি হয়? তাহলে রাষ্ট্র কেন এখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? তাহলে এই জায়গাটা একদিকে ধরেন সমাজে সচেতনতা তৈরি করা, আর একদিকে আমাদের হচ্ছে যে কি এর বিরুদ্ধে কথা বলা। এই দুইটা জারি না রাখলে আমরা কিন্তু আমি যত ভালো কথাই বলি না কেন, আপনি যত কথাই বলেন না কেন, সমাজে এই বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য রেখে আমরা কেউই ভালো কিছু করতে পারবো না। কারণ একই বাজারে যখন একজন শ্রমিকও যায়, একজন ব্যবসায়ী যায়, সে যখন তার টাকা দিয়ে সে ভালো কিছু কিনতেছে, একজন শ্রমিক যখন দেখতেছে যে সে তো ওই 120 টাকাতে পাঙ্গাস মাছ কিনে নিয়েছে, এই যে বৈষম্য তার মধ্যে যে লালন হচ্ছে,
সেটাকে আপনি দূর করার পন্থাটা কি, এই ব্যাপারগুলোতে আমাদের একমত হতে হবে যে আসলে সংকটটা আমাদের কোথায়, কেন এই অবস্থাটা হচ্ছে আমাদেরকে। মূলে আমরা যদি না ভাবতে পারি, আমরা এই কথাগুলো বলবো, এটা আমাদের একটা সচেতনতা তৈরি হবে, কিন্তু আঘাতটা কিন্তু মূলে আমাদের করতে হবে। আর একটা ব্যাপার বলছে যে পলাশ, মানে কয়েকদিন আগে যে এসপি পলাশ, মানে নারীর দ্বন্দ্বে নারী মারা গেল, আমরা মনে করি এই যে পুরুষতান্ত্রিক যে চিন্তা ভাবনা, এটা যে শুধু পুরুষদের মধ্যেই থাকে তা না, নারীর মধ্যেও থাকে। আপনারা দেখবেন যে পরিবারে মেয়েটা বেশি চালাক, দক্ষ বা কথা বলতে ভালো জানে, সে কিন্তু ওই পরিবারটাকে কিন্তু ডমিনেট করে। কিন্তু তদ্রূপ আপনি আরেকটা পরিবারে দেখেন, একটা পুরুষ তার যদি চিন্তা ভাবনা বা সব দিক থেকে এগিয়ে থাকে, সে কিন্তু সেখানে ডমিনেট করে। তাহলে এই চিন্তাটা কিভাবে সমাজে আমাদের মননে মনন কাঠামো, আমাদের চিন্তা চেতনায় আসতেছে, তাহলে এই জায়গাগুলোও কিন্তু আমাদের আলো ফেলতে হবে। সেই কারণে আমি মনে করি সমাজে এই যে নারী নীতি নিয়ে, এটা নিয়ে মত দ্বিমত থাকতে পারে, এটা নিয়ে আমরা কথা বলবো, নানান ওয়ে তৈরি করবো। আসলে আমরা ঐক্যমতে পৌঁছতে চাই, আসলে আমরা কোন দিকে যেতে চাই। সেই জন্য আমরা বলছি যে একটা সাম্য, একটা মানবিক, একটা মর্যাদার জীবন একটা নারীদের জন্য খুবই প্রয়োজন। নারীরা আমাদের মা, নারীরা আমাদের বোন, এই কথাটাই বলার জন্য আমি কিন্তু মাইক্রোফোনটা হাতে নিয়েছি আর কি। সবাইকে ধন্যবাদ।